খাবার টেবিলে খাবার সামনে নিয়ে বসে আছে আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক, সিউলের নামকরা মাফিয়া, যাকে দেখলে পুলিশ প্রশাসনও সালাম দেয়। বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, প্রত্যক্ষদর্শীরা মেরে ফেলেছে। সেই থেকে একাই বড় হয়েছে। আপন বলতে একমাত্র চাচাতো ভাই মিন ইয়ঙ্গি সুগার বাবা মাকেও মেরে ফেলেছে। সেই থেকে একসাথেই বড় হয়েছে দুজনের জান, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। টেবিলে জাংকুক আর সুগা মুখোমুখি বসে আছে। কেমন হয়েছে, খেয়ে দেখেছিস? সুগা মাথা দুলিয়ে না বোঝালো, টেস্ট কর। সুগা চুপের বাটি থেকে এক চামচ নিয়ে মুখে দিল। জাংকুক তার দিকেই তাকিয়ে আছে। মোটামুটি। জাংকুক সুগার কথায় এক চামচ মুখে তুলে নিল আর তার পরপরই মুখ থেকে ফেলে দিল। সুপের বাটিটা ছুঁড়ে মারল দেওয়ালে, সাথে সাথে সেটা ভেঙে খান খান হয়ে গেল। সুগা ভয়েস চুপসে গেল। গাধা কোথাকার, এটা খাওয়ারও যোগ্য না। মানে কি করব? সিউলের নামি দামি শেফদের কালকের মধ্যে আমার ম্যানশনে দেখতে চাই। তারা রান্না করবে, আমি টেস্ট করব। যার রান্না আমার ভালো লাগবে সেই হবে মাফিয়া জিয়ন জাংকুকের রাঁধুনি, বুঝেছিস? জাংকুকের গর্জনে কেঁপে উঠল সবাই। আচ্ছা। জাংকুক বড় বড় পা ফেলে ম্যানশন থেকে বেরিয়ে গেল। জাংকুকের শেফ হঠাৎ করেই মারা গিয়েছে, বয়সও ছিল অনেক। তারপর থেকে শেফ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কারো রান্নায় তার পছন্দ হয় না, মানে স্বাদ পায় না। অনেক ভালোবাসতো সেই শেফকে, ছোটবেলা থেকে মায়ের মতো করে আগলে বড় করেছে। জাংকুক আর সুগার ফ্যামিলি একসাথেই এক বাড়িতেই থাকতো। সেখানে রান্না করত প্রিয়াঙ্কা। ছোটবেলা থেকে অনেক আদর করত জাংকুক আর সুগাকে। হঠাৎ একদিন বাড়িতে আক্রমণ হয়। সুগা ও জাংকুকের বাবা মাকে মেরে ফেলে বিপক্ষের লোক। প্রিয়াঙ্কা কোনো রকম সুগা ও জাংকুকে নিয়ে পালিয়ে আসে অন্য শহরে। আস্তে আস্তে বড় হয় ওরা। লেখাপড়ার পাশাপাশি মারপিট, ক্যারাটে সব ধরনের ট্রেনিং নেয়। আস্তে আস্তে হয়ে ওঠে মাফিয়া। আর এখন ওদের নাম শুনলে খারাপ কাজ করতে ভয় পায় বিপক্ষের দল। জাংকুক, সুগা ও ওদের দলের লোক ভালো মানুষের ক্ষতি কখনো করেনি এবং দেশের জন্য অনেক ভালো কাজও করেছে। তাই পুলিশ প্রশাসন ওদের সাহায্য করে। পরের দিন যথাসময়ে সবাই উপস্থিত হয়েছে জাংকুকের ম্যানশনে। সুগা প্রয়োজনীয় সব জিনিস এনে দিয়েছে। শেফরা রান্না করতে শুরু করে। এর মধ্যে একটা পিচ্চি মেয়েও এসেছে, সাথে একটা মধ্যবয়স্ক লোক। মেয়েটাকে দেখে সবাই মজা নিচ্ছে। এই মেয়ে এসেছে মাফিয়া জিয়ন জাংকুকের জন্য রান্না করতে। আরে তুমি জানো তার সম্বন্ধে? আমরা হচ্ছে সিউলের নামকরা সব শেফ। আর তুমি কোথা থেকে এসেছো? মেয়েটি ভয়ে গুটিয়ে যায়। হ্যাঁ, গল্পের নায়িকা কিম তেয়ং। বাবা মা নেই, মামা জিহোপের কাছে মানুষ হয়েছে। এসএসসি পাশ করার পর আর লেখাপড়া করার সুযোগ হয়ে ওঠেনি তের, কারণ তের মামি আয়ু থেকে একদম সহ্য করতে পারে না। বকাবকি তো আছেই, সবসময় অপয়া বলে ডাকে। তার এক ছেলে এক মেয়ে, কায়ে আর জিমিন। কোনো মতে ছাত্রছাত্রী পড়িয়ে তের নিজের লেখাপড়া করেছে। তাও মামির কত কথা, কত বকাঝকা শুনতে হয়। ভালোবাসার মানুষ বলতে মামা জিহোপ আর মামাতো বোন জিমিন। একবেলা খেতে দিলে দুই বেলা না খাইয়ে রাখতো আয়ু। তে তবুও কোনোদিন মামার কাছে নালিশ করেনি মেয়েটা। বাসার সব কাজ তেই করতো, মোটামুটি ভালোই রান্না করে সে। কাল যখন শুনতে পেয়েছে মাফিয়া জিয়ন জাংকুকের বাসায় রান্নার প্রতিযোগিতা হচ্ছে, তখন তেকে নিয়ে আসে জিহোপ। একটু আশায়, পরনে লং একটা ক্রাউন, গায়ে ময়লা লেগে আছে, তাই সবাই মজা নিচ্ছে। মামা চলো চলে যাই, আমি মনে হয় পারবো না। তুই মনে সাহস রাখ, তুই পারবি। আমি আছি তো তোর সাথে, কারো কথা কানে নেওয়ার দরকার নেই। আচ্ছা। সবাই নিজের কাজে লেগে যায়। তেও শুধু সাধারণ একটা লুডুস রান্না করে দাঁড়িয়ে আছে। সবাই সেটা দেখে হাসাহাসি করতে লাগলো। তে মামার মুখের দিকে তাকায়। জিহোপ ইশারা দিয়ে সান্ত্বনা দেয় তেকে। সব রান্না শেষ হলে একটা টেবিলের ওপর সাজিয়ে রাখে। সবার খাবার দেখতে অনেক সুন্দর ও লোভনীয় লাগছে। সেখানে তের ডিশ দেখতে ফুলের মাঝে একটা কাঁটা লাগছে। সবার খাবারের বাড়িতে নাম লিখে দেওয়া হয়েছে, যাতে বুঝতে সুবিধা হয় যে কে রান্না করেছে। সবাই অধীর আগ্রহে বসে আছে জাংকুক কখন আসবে আর খাবার টেস্ট করবে। সবাই জানে যে জাংকুকের শেফ হবে, তার কপাল অনেক ভালো। সবাই জানে একবার মাফিয়া বসের মন যে জয় করতে পারবে তার কপাল খুলে যাবে। সবাই মাফিয়া জিয়ন জাংকুকের নাম শুনলেও চোখে দেখেনি কখনো।
শুধুমাত্র সেই দেখতে পাবে যা রান্না জাংকুকের কাছে ভালো লাগবে। খাবারগুলো অন্দরমহলে নিয়ে যাও। একে একে মেয়েটা সব খাবার ভিতরে নিয়ে যেতে লাগলো। সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছে কার ডাক পড়বে ভিতরে। তের দিকে তাকিয়ে সবাই কানাঘুষা শুরু করছে। চুপসে যায় মেয়েটা। ভয়ে জিহপের হাত চেপে ধরে। জিহপ তের মাথায় হাত বুলিয়ে দেয়। অবশেষে জাংকুক সবার খাবার টেস্ট করে। সব খাবার রেখে জাংকুক লুডুসের বাটিটা হাতে নেয়। সুগা অবাক হয়ে যায়। সুগাকে আরো অবাক করে দিয়ে জাংকুক সম্পূর্ণ খাবারটা খেয়ে নেয়। জাংকুক, এই বাটিতে যার নাম লেখা আছে তাকে রেখে বাকিদের বিদায় করে দাও, আর ওকে ভিতরে নিয়ে এসো আর সবাইকে উপহার দিয়ে দাও। ওকে, তাই হবে। সুগা বাইরে গিয়ে সবাইকে বেশ মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিল, শুধু তে বাদে। সবাই যেতে পারো, শুধু তে থাকো। তোমার হাতের রান্না মাফিয়া বছের পছন্দ হয়েছে। জোপের চোখ খুশিতে চকচক করে উঠল। সবাই তের দিকে তাকিয়ে অগত্যা কতগুলো কথা শুনিয়ে স্থান ত্যাগ করলো। সুগা থেকে ভিতরে যাওয়ার জন্য ডাকলো, কিন্তু তে এক চুলো নড়ল না। আরো জোরে জিহপের হাত চেপে ধরলো। কি হলো তেমা, চল। আমার ভয় করছে মামা, এত এত ছেলে মানুষ চারপাশে, এখানে আমি থাকবো কি করে? আগে ভিতরে তো চল, দেখি, এরপর কোনো না কোনো ব্যবস্থা হবে। এসো, ভয় নেই। জাংকুক এতটা খারাপ মানুষ না। এসো, তোমার কোনো সমস্যা হবে না। অতঃপর তে জিহপের হাত ধরে ভিতরে প্রবেশ করলো। ভিতরে যেতেই তে দেখলো সে একা মেয়ে নয়, এখানে আরো অনেক কয়েকজন মেয়ে আছে যারা ভিন্ন কাজ করছে। তে দেখলো ডাইনিং টেবিলে বসে আছে এক লোক, পরনে কালো পোশাক, মুখ দেখা যাচ্ছে না। জাংকুক, নিয়ে এসেছি। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনি কে? কথাটা জিহপকে উদ্দেশ্য করেই বলেছে। সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকালো একবার। যতদূর জানে সে তের নামটা কোনো মেয়ের হবে, তাহলে কি পিচ্ছি মেয়ে? সে তো ভেবেছিল একটু বয়স্ক মহিলা হবে, কিন্তু এত পিচ্ছি? জি স্যার, আমি ওর মামা। ও তো পিচ্ছি একটা মেয়ে, ও কি পারবে? পারবে স্যার। তে শান্ত একটা মেয়ে, সবসময় চুপচাপ থাকে। আগে অবশ্য এমন ছিল না, বেশ চঞ্চল ছিল আমার ভাগ্নি, কিন্তু এখন চুপচাপ হয়ে গেছে। তবে আপনি ওকে যা বলবেন ও তাই করে দিবে। তবুও এত পিচ্ছি মেয়ে, আমাকে ফিরিয়ে দিবেন না স্যার? আপনার কাছে হাত জোর করছি। আমি জানি আপনার কাছে থাকলে ও ভালো থাকবে, একটু ভালো খেতে পাবে। তার মানে কি হয়েছে আমাকে বলেন। আমার স্ত্রী আয়ু ওকে ঠিকমতো খেতেও দেয় না, ভালো জামা কাপড় তো দূরের কথা। অনেক আদরের ভাগ্নি আমার, আদর করে আর মানুষ করতে পারলাম কই? না পারি ভালো কিছু খাওয়াতে, না পারি ভালো জামা দিতে। আমি সামান্য একটা চায়ের দোকান চালাই, ছেলে আছে একটা, বড় কোনো কাজ করে না, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াই। কিছু বললেই ভাঙচুর শুরু করে। আমার বোন আর বোনের জামাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই থেকে ও আমাদের সাথেই আছে। কিন্তু কি একটা কারণে আমার স্ত্রী ওকে পছন্দ করে না, তাই এত অবহেলা আমি কিছুতে বলতেও পারি না। এতদিন চোখে চোখে রেখেছি, কিন্তু আমার জানোয়ার ছেলেটার চোখ পড়েছে ওর দিকে। আমি জানি আমার ছেলে ভালো না, তাই আমার কাছে আপনার বাসাটা নিরাপদ মনে হয়েছে। একটা হোটেলে রান্না করতে তে, সেই হোটেলের মালিকের কুনজর পড়েছে ওর ওপর, তাই কিছুদিন যাবৎ ওকে কাজে যেতে দিইনি। তাই ওর মামি ওকে খেতেও দেয় না, বহু কষ্টে ওকে নিয়ে এসেছি। এরপর কান্না করার কারণে বলতে পারলো না জিহপ। এদিকে তেও কান্না করছে, অন্যদিকে জাংকুকের মুখ রাগে লাল হয়ে গিয়েছে। পিচ্ছি একটা মেয়ের সাথে কেউ কিভাবে এমন করতে পারে? কাঁদবেন না প্লিজ, ঠিক আছে, ও আজকে থেকে এখানেই থাকবে। এই কে আছো? ওর হাত মুখ ফ্রেশ করিয়ে আনো। এমন সময় একটা মেয়ে এগিয়ে এলো, নাম নেন্সি। সে এখানে কাজ করে। চলো বলেই থেকে নিয়ে গেল। আমি জানি তে আপনার বাড়িতে নিরাপদে থাকবে, যতদিন না আমি ওর একটা ভালো ঘরে বিয়ে দিতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। আর আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি বয়সে আপনার ছোট। আর হ্যাঁ, কি যেন নাম বললেন আপনার ছেলের? বলি কি বাবা, ওকে কিছু কইরো না, আমার একটা মাত্র ছেলে, বড্ড ভালোবাসি। ঠিক আছে, আমি মাঝে মধ্যে আয়সা দেখে যাবো তেরে, সমস্যা নেই তো? না, আপনার যখন ইচ্ছা আসবেন। এরপর তে আসতেই জিহপ ওর থেকে বিদায় নেয় আর জানাই সে মাঝে মধ্যেই আসবে। জিমিনকে সাথে এনো মামা, ওর জন্য মন খারাপ লাগছে, আসার সময় কান্না করেছে। আচ্ছা জাংকুক বাবা, যা কয় শূন্য, ঠিক আছে? আর প্রয়োজন ছাড়া বাইরে যাইবা না, কেমন? আচ্ছা মামা। জিহপ চলে যায়। জাংকুক এতক্ষণে ভালোভাবে তাকায় তের দিকে। গোলগাল মুখশ্রী, ফর্সা গায়ের রং, পরনের গ্রাউন্ড হাঁটুর একটু উপরে, আবার কিছুটা চিরা, ফর্সা পা দেখা যাচ্ছে।
শোনো। তে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে, দুজনের চোখাচোখি হয়। কারো নীল চোখে মেয়েটাকে আরো বেশি সুন্দরী লাগছে। কি মায়াবী চেহারা। কিছু খেয়েছো? তে মাথা দোলালো, যার অর্থ না। আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, কয়েকদিন যাবত না খাওয়া আমি। কিছু রান্না করে দিতে পারবে? তে মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ। একটু বেশি করে বানিয়ে আনো, আমি আসছি। বলে লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল দোতলায়। তে কিচেনে চলে গেল। এই বাসায় কোথায় কি বুঝতে পারছে না। নিঞ্জি এগিয়ে এলো, তেকে সব দেখিয়ে দিয়ে চলে গেল নিজের কাজে। তে রান্না শেষ করে এদিক ওদিক দেখতে লাগলো। দেখতে পেল সুগা সোফায় বসে মোবাইল টিপছে আরামে। খাবার রেডি। ওকে, আর শোনো, আমাকে ভাইয়া ডাকতে পারো যদি তোমার ভালো লাগে। এরপর জাঙ্কুককে ডাকতে উপরে চলে গেল। একটু পর জাঙ্কুককে নিয়ে নিচে নেমে এলো। ততক্ষণে তে খাবার টেবিলে সাজিয়ে দিয়েছে। এত অল্প সময়ে মেয়েটা বেশ অনেকগুলো আইটেম করেছে। তুমিও বসো, খাবে। সুগা একটু অবাক হলো। এই টেবিলে বর্তমানে সুগা আর জাঙ্কুক ছাড়া কাউকে বসার অনুমতি নেই। তে হাত কসলাচ্ছে। এসো। তেও বসলো। জাঙ্কুক তো একটার পর একটা নিচ্ছে আর খাচ্ছে। সুগা খাওয়া বাদ দিয়ে জাঙ্কুকের খাওয়া দেখছে। তেকে খাবার এগিয়ে দিল সুগা, সেও তৃপ্তি করেই খেলো। অনেকদিন পর পেট ভরে খাচ্ছে সে। জাঙ্কুক, তে কোথায় থাকবে? কেন, আন্টি রুমে? তার মানে দোতলায়? খাওয়া শেষ করে ওকে ওর রুমটা দেখিয়ে দিবি। ওকে ব্রো। জাঙ্কুক খাবার শেষ করে উঠে চলে গেল। জাঙ্কুক চলে যেতেই সুগা টুকটাক তের সাথে আরো কিছু কথা বলল। সুগা বুঝতে পারলো তে চুপচাপ স্বভাবের মেয়ে। চলো তোমার রুমটা দেখিয়ে দিই। তে মাথা নেড়ে সুগার পিছু পিছু হাঁটা ধরলো। সুগা তেকে রুমে নিয়ে গেল। এটা আজ থেকে তোমার রুম। আগে এখানে আন্টি থাকতো। এখন উনি কোথায়? না ফেরা দেশে চলে গেছে। ও, তুমি থাকো, আমি যাচ্ছি। আর রাতে রান্নাটা করে রেখো, আমরা এখন বের হব আর রাতে ফিরবো। আচ্ছা। সুগা বেরিয়ে যায়। তে রুমের চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। বেশ বড় রুমটা, বিগ সাইজের একটা বেড আর প্রয়োজনীয় সবই আছে। তে বেডে গিয়ে বসে। এটা বেশ নরম। তে ভাবে সে তো শক্ত বিছানায় ঘুমাতো, তাহলে এই বেডে কি ঘুম আসবে? জিমিন আর তে একটা বিছানা শেয়ার করে থাকতো। এখানে জিমিন থাকলে কতই না মজা হতো। তে রাতের রান্না শেষ করে বসে আছে। এর মধ্যে কয়েকজনের সাথে তের বেশ ভাব হয়েছে। সবাই অনেক ভালো। ইতিমধ্যেই সবাই রাতের খাবার শেষ করে যার যার রুমে চলে গিয়েছে। তে খেয়াল করলো একজন ছেলে মানুষও রাতে বাসার ভিতরে থাকে না, শুধু মেয়েরা থাকে। তে বেশ অনেক সময় বসে থাকার পর কখন যে টেবিলের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে তা সে বুঝতেই পারেনি। সুগা আর জাঙ্কুক বাসায় ফিরেছে অনেক রাতে। জাঙ্কুকের হাতে পায়ে অনেক জায়গায় কেটে গিয়েছে। জাঙ্কুক না চাইতেও মুখ দিয়ে আহ শব্দ বের হয়েছে। জাঙ্কুক, এখানে বস, আমি আসছি। বলেই ফার্স্ট এইড বক্স আনতে চলে গেল। কিছু সময়ের মধ্যে ফিরেও এলো। সুগা জাঙ্কুকের কাটা জায়গা পরিষ্কার করে দিচ্ছে। না চাইতেও জাঙ্কুকের মুখ থেকে শব্দ বের হচ্ছে। টের ঘুম ভেঙে গিয়েছে। সোফার কাছে সুগা আর জাঙ্কুককে দেখে এগিয়ে যায় সেদিকে। জাঙ্কুকের অবস্থা দেখে তে একটা চিৎকার দেয়। সুগা দৌড়ে গিয়ে তের মুখ চেপে ধরে। এই চুপ চুপ চুপ, কি করছো? জাঙ্কুকের ইনজুরি হয়েছে, ওর ওপর কারা যেন হামলা করেছে। চিৎকার শুনে সবাই উঠে যাবে। তে কাঁপছে থরথর করে। সুগা তেকে ছেড়ে দিয়ে জাঙ্কুকের কাছে চলে যায়। তে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে আসে। সুগা ব্যান্ডেজ করে দেয় জাঙ্কুককে। তে খাবার দাও জাঙ্কুককে, খাইয়ে মেডিসিন দিতে হবে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে ব্যথা আটকানোর চেষ্টা করছিল। তে খাবার দিলে দুজনেই খেতে শুরু করে। তুমি খেয়েছো? না। খেয়ে নাও। তেও খাবার খেয়ে নেয়। সুগা জাঙ্কুককে মেডিসিন খাইয়ে দেয় আর ধরে জাঙ্কুকের রুমে নিয়ে আসে। তে শুধু দেখলো। সব গুছিয়ে নিজের রুমে চলে যায়। দোতলায় উঠতেই দেখে সুগা দাঁড়িয়ে আছে। মাফিয়ার বাসায় কাজ করো, সামান্য রক্ত দেখে ভয় পেলে চলবে? বুকের সাহস আনো, আর না হয় কাজ ছেড়ে দাও। ভুল আমাদের। জাঙ্কুককে একা রেখে আমরা একটু বাইরে গিয়েছিলাম। ও ফোনে কথা বলতেছিল, এমন সময় পিছন থেকে কেউ আক্রমণ করেছে, তাই ওর সামান্য কেটে গেছে। ভয় পেও না, ঘুমাও গিয়ে। তে মাথা নাড়ালো। তারপর দুজন চলে গেল দুই দিকে। তে বিছানায় শুয়ে পড়তে ঘুম আসতে দেরি হলো না। বেশ অনেকদিন পর শান্তিতে ঘুমাচ্ছে মেয়েটা। মামার বাসায় থাকতে প্রতি রাতে কায়ের ভয়ে ঘুমাতে পারতো না। এই বুঝি কায় এসে বাজেভাবে স্পর্শ করবে ওকে। অন্যদিকে বেশ রাত বাসায় ফিরেছে কাই, তাও আবার নেশা করে। এই সেই মাতলামি শুরু করেছে। নেশার ঘোরে তেকে ডাকছে। জিহব উঠে এলো, ঠাস করে চড় মারে কায়ের গালে। বিয়াদব, এত রাতে নেশা করে এসে মাতলামি করতে লজ্জা করছে না? বাবা তুমি, আমি তো তোমাকে ডাকিনি। আমি তো আমার প্রিয় তোমাকে রেখেছি। কথাটা বলতে দেরি আর একটা চর কায়ের গালে পড়তে দেরি হলো না। কি করছো? এত বড় পোলোডারের গায়ে হাত তুলছো?
তুমি চুপ করো আয়ু। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজ ছেলেটার এই অবস্থা। আদর দিয়ে বাদর বানিয়েছো। বাপের সামনে কি কথা বলতে হয় তাও ভুলে গিয়েছে বেয়াদবটা। ভালোই হয়েছে তেকে দিয়ে এসেছি, ও ওখানেই ভালো থাকবে। কোথায় দিয়ে এসেছো ওকে? বলো বলো, কোথায় দিয়ে এসেছো তেকে? আব্বা তুই ঘরে যা, চল আমি বলতেছি ওই অপয়া মেয়েকে কোথায় দিয়ে এসেছে। আগে বলো আম্মা, তে কোথায়? আমি তো বলেছি আমি ওকে বিয়ে করতে চাই। তোমার সাথে তের বিয়ে আমি কোনোদিন দেব না। কেন দিবে না বাবা? আমি কি খারাপ? মদ খেয়ে মাতাল হয়ে রাত 2টার সময় কোন ভদ্রঘরের ছেলে বাড়ি ফেলে শুনি? লেখাপড়া শেষ করে বেকার হয়ে বসে আছো কেন? একটা কাজ করে বাবাকে সাহায্য করতে পারো না? বাবা, আপনাকে বললাম আমাকে 10 লক্ষ টাকা দেন, আমি বিজনেস করব। আপনি তো দিলেন না, তাই মদ খেয়ে নিজের ব্যথা ভোলার চেষ্টা করছি। 10 লক্ষ তো দূরে থাক, আমি তোমাকে 10 পয়সাও দেব না বলেই হন হন করে নিজের ঘরে চলে গেল জেহব। দেখেছেন আম্মা, আপনার স্বামী কি বলে গেল? তুমি চুপ থাকো আব্বা, টাকার ব্যবস্থা আমি করব। আমি কইরা দিমনে, চিন্তা করো না। এখন ঘরে যাও, ঘুমাও গিয়ে। তে কোথায় আম্মা? কার কাছে দিয়ে আইসো ওরে? নষ্টা মায়ের কথা আর কইও না, ওরে মাফিয়া জাঙ্কুকের বাসায় দিয়ে আইছে। হেই নাকি ভালো? আমি তো জানি মাফিয়ারা ভালো হয় না। তোমার জন্য ওর থেকেও ভালো সুন্দরী মাইয়া আয়না দিমু আব্বা। না আম্মা, আমার তেকেই লাগবে, তুমি আয়না দাও। কাই পাগলামি শুরু করে দিল। অগত্যা উপায় না পেয়ে আয়ু স্বীকার করে তেকে এনে দিবে সে। কাই নিজের রুমে চলে যায়। এতক্ষণ জিমিন দরজায় দাঁড়িয়ে সবটা শুনেছে। একটা দীর্ঘ শ্বাস ছাড়ে জিমিন। কখনো থেকে ফিরিয়ে আনতে পারবে না আম্মু। আমি আর আব্বু সেটা কখনোই হতে দিব না। আমি জানি তে ওখানেই ভালো আছে। আব্বু বলেছে মাফিয়া জিয়ন জাঙ্কুক নাকি অনেক ভালো মানুষ। সে ভালো মানুষের ক্ষতি কখনো করে না। মনে মনে ভেবে দরজা লাগিয়ে শুয়ে পড়ল জিমিন। মধ্যরাতে তের ঘুম ভেঙে যায় গোংরানির শব্দ পেয়ে। তে প্রথমে ভয় পেলেও আস্তে আস্তে রুম থেকে বের হয়। শব্দটা যেই দিক থেকে আসছে সেই দিকেই যেতে থাকে। একটা দরজার সামনে এসে দাঁড়ায় তে। দরজা একটু ফাঁকা, শব্দটা ভেতর থেকেই আসছে। তে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। পুরো রুম অন্ধকার, বিছানায় কেউ শুয়ে কাতরাচ্ছে বোঝা যাচ্ছে। তে কিছু না ভেবেই বেডের কাছে চলে যায়। দেখে জাঙ্কুক কাতরাচ্ছে। তে কাছে গিয়ে মাথায় হাত দিতেই দেখে জাঙ্কুকের গা পুড়ে যাচ্ছে জ্বরে। তে কি করবে ভেবেই দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর বালতিতে পানি নিয়ে আসে। জাঙ্কুকের মাথায় পানি দেয়। এত বড় শক্তপোক্ত মানুষটাকে টেনে এক পাশ থেকে অন্য পাশ করা কতটা কষ্টের আজকে বুঝতে পারছে তে। প্রায় 1 ঘন্টার মতো মাথায় পানি দিচ্ছে তে, কিন্তু শরীর এখনো ঠান্ডা হয়নি। কি করবে বুঝতে পারছে না। জ্বরের ঘরে জাঙ্কুক আবল তাবল বকছে। তে ফার্স্ট এইড বক্সটা এনে আরো একটা নাপা খাইয়ে দিল। কাপা কাপা হাতে জাঙ্কুকের শার্টের বোতাম খুলে ফেললো। চোখ বড় বড় হয়ে যায় তের। জিম করা বডি, শুকনো ঢোক গিলে দ্রুত চোখ সরিয়ে নেয়। ওয়াশরুম থেকে টাওয়ালটা এনে ভিজিয়ে গা মুছিয়ে দেয়। এরপর আরো কিছুক্ষণ সময় মাথায় জলপট্টি দেয়। জাঙ্কুকের গা ঠান্ডা হয়ে আসতে দেখে নিশ্চিত হয় তে। সব এক পাশে রেখে চলে যাবে তখনই ঘুমের ঘরে তের হাত চেপে ধরে জাঙ্কুক। তে কিছুক্ষণ টানটানি করে কিন্তু কোনো লাভ হয় না। অগত্যা তার নিচে ফ্লোরে বসে পড়ে আর অপেক্ষা করতে থাকে জাঙ্কুক কখন তার হাত ছেড়ে দিবে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে তে জানে না। ভোরের আলো ফুটতেই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখতে পায় এক অপরূপ রমণী ঘুমন্ত চেহারা। অবত্য চুলগুলো তার মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। না যাইতে জাঙ্কুকের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঘুমের মধ্যে তাকে বাচ্চাদের মতো লাগছে। হঠাৎ জাঙ্কুকের কিছু মনে হতে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। না, এটা তো তারই রুম। তাহলে এই মেয়ে এখানে কি করছে? ধপ করে উঠে বসে। নিজের হাত দিয়ে তের হাতটা ধরে রেখেছে এটা বুঝতে পারে। চারপাশে তাকিয়ে বালতি, মগ, টাওয়াল দেখে মনে পড়ে রাতের কথা। তীব্র জ্বরে কাতরাচ্ছিল জাঙ্কুক। সুগাকে ডাকার অবস্থাতেও ছিল না। এরপর কেউ তাকে ওষুধ খাইয়ে দিয়েছে। মাথায় পানি, জলপট্টি। ও, এগুলো তাহলে তে করেছে। কিন্তু ও জানলো কি করে আমার জ্বর? ভালো করে তাকায় তের দিকে। এখনো ঘুমিয়ে আছে মেয়েটা। জাঙ্কুক হাত বাড়িয়ে তের মুখের পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। তে নড়ে চড়ে ওঠে। চোখ পিটপিট করে খুলে দেখে জাঙ্কুক বসে আছে, তার দিকেই তাকিয়ে আছে। ও, উঠে গেছেন আপনি? রাতে এত জ্বর এসেছে, তাহলে কাউকে ডাকেননি কেন? ভাগ্যিস দরজা খোলা ছিল তাই টের পেয়েছি। জাঙ্কুক অবাক হয় তের কথায়। তে হাত বাড়ায় জাঙ্কুকের কপালে জ্বরের পরিমাপ করার জন্য।
জাঙ্কুক দু হাতে শার্ট খামচে উন্মুক্ত বুক ঢেকে নেয়। তে হাত ছয় কপালে। তের শীতল হাতের স্পর্শে চোখ বন্ধ করে নেয় জঙ্কুক। না, জ্বর কমেছে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য গরম গরম স্যুপ নিয়ে আসছি বলেই বালতি সহ যাবতীয় সব নিয়ে চলে যায়। জঙ্কুক এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলো। এই মেয়ে আমার শার্ট খুলে কি করেছে? জঙ্কুক ওয়াশরুমে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে আয়নায়। সব ঠিকঠাক আছে। ফ্রেশ হয়ে বের হয় জঙ্কুক। এর মধ্যে তে স্যুপ নিয়ে হাজির। নিন, গরম গরম খান, ভালো লাগবে। জঙ্কুক কিছু বলে না। তে সেন্টার টেবিলে স্যুপের বাটি রেখে বিছানা গুছিয়ে দেয়। জঙ্কুক আর চোখে দেখে। জঙ্কুকের খাওয়া শেষ হলে তে তাকে মেডিসিন এগিয়ে দেয়। এরপর সব নিয়ে চলে যেতে লাগলে জঙ্কুক বলে ওঠে, ধন্যবাদ তোমাকে রাতের জন্য। তুমি কি কফি বানাতে পারো? তে মাথা নাড়াই। চিনি কম খাই আমি। তে নিচে চলে যাই কফি বানাতে। জঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরায় আর জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। কার এত সাহস তার উপর হামলা করে? হিসেব মিলছে না। কোরিয়াতে এমন লোক? না না, আমাকে জানতে হবে। তাছাড়া সুগা লোকটাকে শুট না করলে ওর মুখ থেকে কথা বের করে নিতাম। সিগারেটে আর একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তেই কেসে ওঠে তে। জঙ্কুক হাতের সিগারেটটা পায়ে পিষে ফেলে। এই নেন কফি। দিয়েতে চলে যেতে লাগলেই জঙ্কুক বলে, শোনো, আমার স্পর্শ তো দূরের কথা, আমার রুমেও আর কখনো আসবে না। আমার রুম পরিষ্কার করার জন্য লোক আছে। তে মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। মনে মনে সখানেক গালি দেয় জঙ্কুককে। ইস, আসবে না। রাতে আমি না থাকলে কি হতো কে জানে। এখন এসেছে, আসবে না। আসবো না তোর রুমে, মোটা হাতি কোথাকার, গন্ডার শালা উগান্ডার বাসিন্দা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে তে। সুগা জঙ্কুকের রুমের দিকেই আসছিল। তেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে দেখে কপাল কুঁচকায়। এই মেয়ে এত সকালে জঙ্কুকের রুমে কি করে? মনে মনে কথাটা ভেবে জঙ্কুকের রুমে ঢোকে সুগা। জঙ্কুক মাত্রই এক চুমুক দিয়েছে কফিতে, সাথে সাথেই চোখটা বন্ধ করে নেয়। কফিটা বেশ ভালোই বানায় মেয়েটা। জঙ্কুক? সুগা আর কিছু বলার আগেই হাত দিয়ে থামিয়ে দেয় জঙ্কুক। সুগা জানে এখন যতই যাই কিছু হোক না কেন জঙ্কুক কথা বলবে না। তাই সে জঙ্কুকের কফি শেষ হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। রাতে ঘুম হয়নি, এখন একটু ঘুমের প্রয়োজন। আপাতত জঙ্কুকের খাবার নিয়ে চিন্তা নেই, খাইয়েছে তাকে। তে ঠিক কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই তার। ঘড়ির দিকে তাকালো সে। দুপুর 12টার কাছাকাছি। এক লাফে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। তাকে কেউ কেন ডাকতে এলো না? এক ছুট লাগালো ওয়াশরুমের দিকে। কোনো রকম ফ্রেশ হয়ে বের হলো। রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্না করতে হবে তাকে। তে কোথায় ছিলে সকাল থেকে? একবারও দেখতে পেলাম না। ঘুমিয়েছিলাম। রাতে ঘুম হয়নি বুঝি? তে দুই দিকে মাথা নাড়ালো, যার অর্থ না। নতুন জায়গা তো তাই। তে বলতে চাইলো রাতের ঘটনা, কি ভেবে আবার চুপ হয়ে গেল। হবে হয়তো। আচ্ছা, আমাকে ডাকলে না কেন? আমাদের উপরে যাওয়া নিষেধ। শুধু একটা ছেলে আছে যে জঙ্কুক স্যারের আর সুগা স্যারের রুম পরিষ্কার করে দেয়। সে তোমার রুমেও পরিষ্কার করে দিবে। সেই একমাত্র লোক যার পারমিশন আছে। ও, তা রান্না করবে না? না জানি কোথায় আছে তারা। মাফিয়া বস বাসায় নেই, বেরিয়ে যেতে দেখলাম। হয়তো কোনো কাজ আছে। কি বলছো? ওনার তো কি হয়েছে? না কিছু না, আমি রান্না করতে যাই বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। কি হলো কে জানে। তের মনে পড়ে গেল সকালের বলা কথাগুলো। রাতে যা হয়েছে কাউকে বলতে যেও না। মাফিয়াদের অনেক সাফার করতে হয়। আর একটা অবিবাহিত মেয়ে সারাত একজন পুরুষের সেবা করেছে, সেটা ভালোভাবে নেবে না। এর সাথে আরো বাজে কথা জড়াবে। আমি চাই না আমার জন্য তুমি কথা শোনো। যদিও সামনে কেউ কিছু বলবে না, কিন্তু আড়ালে সবাই কানাঘোষা করবে। তে মাথা নাড়াই। সকালে জঙ্কুক তাকে এগুলোই বলেছিল। দুপুর 3টা। তের রান্না শেষ, কিন্তু জঙ্কুক আর সুগার খবরই নেই। তে নিজের রুমে বসে আছে, অপেক্ষা করছে জেহপের জন্য। আজকে তো তার মামা জামা কাপড় নিয়ে আসার কথা ছিল, তাহলে এলো না কেন? এখন সে গোসল করবে কি করে? নাকি তার মামি আসতে দিচ্ছে না তাকে? মনের অস্থিরতা নিয়েই রুমেই পায়চারি শুরু করেছে তে। না, মামাকে কি একটা ফোন দিব ভেবেই নিচে চলে যাইতে। তে, তুমি খাবে না? খাবো, কিন্তু ওনারাও এখনো এলো না কেন? আরে তে, ওদের কি ঠিক ঠিকানা আছে? কখন আসবে? তুমি বরং খেয়ে নাও। তে আমতা আমতা করে বলল, ন্যান্সি আপু, একটা ফোন করা যাবে? কাকে? মামাকে কল দিতাম। হ্যাঁ করো, নাম্বার দাও, আমি কল করে দিচ্ছি। তে নাম্বার দিতেই মোমো ল্যান্ডলাইন থেকে কল দিয়ে দিল। ফোন রিং হতেই জিমিনের কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো তের কানে। হ্যালো কে?
জিমিন, আমি তে। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তে তে সর্বনাশ হয়ে গেছে তে। আব্বু হসপিটালে। না, কি হয়েছে জিমিন? বল আমাকে। আর কোন হসপিটালে? তের চিৎকার শুনে সবাই তের মুখের দিকে তাকিয়ে আছে। জিমিন হসপিটালের নাম বলতেই 1 মিনিটও দেরি করলো না তে। আমি আসছি বলেই ছুট লাগালো। কোথায় যাবে তে? হসপিটালে। আমার মামা হসপিটালে ভর্তি। দাঁড়াও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। বলেই থেকে সাথে নিয়ে ড্রাইভারের কাছে গেল। তের মুখ থেকে হসপিটালের নাম শুনে তেকে নিয়ে রওনা হলো। হসপিটালে পৌঁছে রিসিপশন থেকে জিহপের কেবিন নাম্বারটা জেনে সেদিকেই চোট লাগালো তে। করিডোরে জিমিনকে বসে থাকতে দেখে সেখানে ছুটতে গেল। জিমিন, আমার কি হয়েছে বল? তুই কেন এসেছিস তে? তুই জানিস ভাইয়া আব্বুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর আব্বুর মাথা ফেটে গিয়ে রক্ত পড়ছে অনেক, আর আব্বু অজ্ঞান হয়ে গিয়েছে। পরে হসপিটালে নিয়ে এসেছি। কেন কাই ভাইয়া মামাকে ধাক্কা দিয়েছে? তোর জন্য। কেন তোকে এই বাসা থেকে দিয়ে এসেছে তাই। চলে যাতে কাই ভাইয়া তোকে দেখলে আবার ঝামেলা করবে। যাতে যাহা। ওদের কথার মাঝেই কেবিন থেকে বের হয় আয়ু। তেকে দেখেই রেগে যায় আর বিশ্রী ভাষায় গালাগালি করে। তের চোখ থেকে পানি পড়ছে। অপয়া মেয়ে, তোর জন্য আজ আমাদের সংসারের অশান্তি। কেন এসেছিস? আমার স্বামী মরে গিয়েছে কিনা দেখতে? না মামি, আমি শুধু মামাকে দেখতে এসেছি। কোনো দেখা দেখি নেই, চলে যা তুই। আম্মু, ঠিক করে কথা বলো। তের কি দোষ? সব দোষ তোমার ছেলের। বলতে বলতেই সেখানে কায় এসে উপস্থিত হয়। জান আমার, তুমি এসেছো। জানো সব সমস্যা তোমাকে নিয়ে। আব্বু যদি তোমাকে ওই বাসায় না রেখে আসতো তাহলে এত কিছু হতোই না। বলে তের দিকে এগোতে থাকে। তে পিছোতে শুরু করে। ছবেন না আমাকে কাই ভাইয়া, ছবেন না বলছি। আমি ছুলেই দোষ? কাল যখন মাফিয়ার বাসায় সারা রাত কাটালি, সে কি তোকে ছোঁয়া বাদ রেখেছে? ভেবেছিস আমি কিছুই জানি না? ওইসব মাফিয়াদের চেনা আছে আমার। প্রতি রাতে তাদের নতুন নতুন মেয়ে লাগে। জি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা কাই ভাইয়া। আমার কাছে এসো, তোমাকে বাড়ি নিয়ে যাব। কোথাও যেতে দেবো না তোমার। 1 রাত কাটিয়েছো তাই কি আমার কোনো সমস্যা নেই। চলো ডার্লিং। ছি, আমি মরে গেলেও আপনার সাথে যাব না। আম্মু, আমি তোকে বাসায় নিয়ে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। জিমিন এসে তের সামনে দাঁড়ালো। না ভাইয়া, তুই থেকে ছুবি না, যেতে দে ওকে। তে, তুই পালা, এখনই যা, এখনই চলে যা। তে দৌড় দেয়। জিমিন কাইকে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে। কাই জিমিনকে একটা চড় মারে। জিমিন ছিটকে গিয়ে পড়ে কারো বুকে। আর তে দৌড়াতে দৌড়াতে শক্তপুক্ত একটা বুকে গিয়ে আছড়ে পড়ে। চোখ তুলে তাকাইতে জাংকুককে দেখে চমকে উঠলেও সাহস পায় কিছুটা। খামচে ধরে আরো শক্ত করে জাংকুককে। আমাকে বাঁচান জাংকুক। ভয় পেও না, আমি আছি। কাই 2 পা এগিয়ে আসতেই কয়েকজন লোক কাইকে চেপে ধরে। এদিকে জিমিনের থুতনি ধরে উঁচু করে সুগা। বাদামি চুল, কালো আঁখি, ঠোঁট কেটে রক্ত পড়ছে। তুমি কি খুব ব্যথা পেয়েছো? জিমিনের চোখে পানি টলটল করছে। সুগা জিমিনের চোখের পানি মুছে দেয়। জিমিন মাথা নাড়ালো। জিমিনকে এক সাইডে দাঁড় করিয়ে দিয়ে এগিয়ে যায় কায়ের দিকে। গলা চেপে ধরে। আয়ু এক চিৎকার দিয়ে এগিয়ে আসে। দয়া করে ছেড়ে দিন আমার ছেলেকে। খুব মায়া লাগছে তাই না? যখন ওই এতিম মেয়েটাকে ধরতে যাচ্ছিল তখন মায়া লাগেনি? যখন এই মেয়েটাকে চড় মারলো তখন মায়া লাগেনি? মায়া লাগেনি? ও ভুল করেছে। আস্তে, এটা হসপিটাল। ততক্ষণে কায়ের জিব্বা বের হয়ে এসেছে। ছেড়ে দিন, মরে যাবে আমার ছেলেটা, প্লিজ, আমি পায়ে পড়ছি আপনার। আয়ু পা ধরতে গেলে সুগা ছেড়ে দেয় কাইকে। যাও, তোমার মামাকে দেখে এসো। না, ও ভিতরে যাবে না। ছি আম্মু, ছি, এখনো তুমি এই কথা বলবে? কায়ের কাশি উঠে গিয়েছে। সে কাশতে শুরু করে। আমি যা বলবো তাই। এই, তোরা ওকে নিয়ে যা, ওর বিচার পরে করছি। না, আমার ছেলেকে ছেড়ে দিন স্যার, আমি হাত জোর করছি। জিমিন বোন, আমাকে বাঁচা। আমি না তোর বড় ভাই? না ভাইয়া, এটা তোমার প্রাপ্য। তে বোন আমার, আমাকে বাঁচা। আমি জীবনেও তোর দিকে কোনোদিন চোখ তুলেও তাকাবো না। তের আকুতি মিনতি শুনলো না তে। তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি তে, তার প্রতিদান তুই এইভাবে দিলি? তের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। ঠিকই তো, তের বাবা মা মারা যাওয়ার পরে তেকে আয়ু জিহব মানুষ করেছে, পেলে পুষে বড় করেছে। জাংকুক, ছেড়ে দিন কাই ভাইয়াকে, ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। জাংকুক সহ সবাই তের মুখের দিকে তাকালো। জিমিন তো রীতিমতো অবাক। কি বলছিস তে? কাই ভাইয়া সবসময় তোকে ব্যাড টাচ করতো, সুযোগ খুঁজতো, কখন তোকে একা পাবে। চুপ কর জিমিন, চুপ কর। আর ইউ শিওর কাইকে ছেড়ে দিব? তাহলে আমার একটা শর্ত আছে। তে জাংকুকের দিকে তাকাই। তুমি এরপর কোনোদিন এই পরিবারের কারোর সাথে দেখা করতে আসবে না, এমনকি কোনো যোগাযোগও করতে পারবে না। যার প্রয়োজন হবে সে তোমার সাথে দেখা করতে যাবে। তে ধপ করে জাংকুকের পায়ের কাছে বসে পড়ে।
আমার মামা আমার বাবার মতো, তাকে না দেখে আমি থাকতে পারবো না জাঙ্কুক। তাহলে কাইকে নিয়ে যাই। না না, আমি রাজি বলে কান্না করতে থাকে। জাঙ্কুকের লোক কাইকে ছেড়ে দেয়। তে কেবিনের ভিতরে যায়। জোহপের এখনো জ্ঞান ফেরেনি, অক্সিজেন মাস্ক পরিয়ে রেখেছে। তে নিজের মতো কতগুলো কথা বলে বেরিয়ে এলো অশ্রুসিক্ত নয়নে। জিমিন তেকে জড়িয়ে ধরলো। তুই আসতে পারবি না তাই কি হয়েছে? আমি তো যেতে পারবো। আমি আর আব্বু মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবো। মন খারাপ করিস না তে। সত্যি যাবি তো জিমিন? যাবো, অবশ্যই যাবো। চলো। তে অস্ত্র বিসর্জন দিতে দিতে জাঙ্কুকের সাথে ফিরে যাই। তোমরা নিশ্চয়ই কনফিউজড জাঙ্কুক আর সুগা কোথা থেকে এলো। চলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তে বাসা থেকে বের হওয়ার 2 মিনিট পর জাঙ্কুক ম্যানশনে ফেরে আর এসেই জানতে পারে তে হসপিটালে গিয়েছে জোহপের অসুস্থতার কথা শুনে। জাঙ্কুক ভাবে হঠাৎ করে কি হলো, তাই সেও দেরি না করে সুগাকে নিয়ে হসপিটালে যায় আর সব ঘটনা দেখতে পায়। ম্যানশনে ফিরে তে সেই যে নিজেকে ঘরবন্দি করেছে আর বের হয়নি। এদিকে জাঙ্কুক খেতে বসেও খেতে পারলো না। পিচ্ছি মেয়েটা না জানি আর কি কি সহ্য করেছে এতদিন। খাবার নাড়াচাড়া করে হাত ধুয়ে নিল জাঙ্কুক। কি হলো, খাবি না? তুই খা, আমার ভালো লাগছে না বলেই গটগট পায়ে চলে গেল নিজের রুমের দিকে। যাওয়ার আগে একবার চোখ বুলালো তে রুমের দিকে। না, দরজা ভিতর থেকে বন্ধ। জাঙ্কুকের মন চাইলো একবার ডাকতে, ডেকে বলতে ওহে পিচ্ছি খেয়ে নাও, কিন্তু নিজের ইগো আর হার্টলেস স্বভাবের জন্য কিছুই বলল না। জাঙ্কুকের নেই কারোর প্রতি মায়া। কথাটা কি ঠিক? কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে বসে কিছু একটা দেখলো মনোযোগ দিয়ে। এরপর বারান্দার দিকে পা বাড়ালো। সিগারেটটা ঠোঁটে রেখে লাইটার খুঁজছিল জাঙ্কুক। তখনই সুগার আগমন ঘটলো। ভাই, তুই কি কোনো কারণে রেগে আছিস নাকি মন খারাপ? তেমন কিছু না, আমি ঠিক আছি। না ভাই, তোকে কেমন জানি লাগছে। বাই তবে ওই মেয়েটা দরজা খুলেছে? না। আবার কোনো অঘটন ঘটলো না তো? গিয়ে দেখ তো একবার। অজানা ভয় এবার সুগাকেও ঘিরে ধরলো। তাই তো, মেয়েটা এত কিছু সহ্য করে বেঁচে আছে আর আমি। ভেবেই তে রুমের দিকে পা বাড়ালো সুগা। দরজায় কয়েকবার টোকা দিতেই দরজা খুলে দিল তে। কি হয়েছে নেন্সি? এভাবে বাকি কথাটুকু আটকে রইল তের মুখে যখন দেখতে পেল নেন্সি নয় বরং সুগা দাঁড়িয়ে আছে। এর আগে কয়েকবার নেন্সি এসে ডেকে গিয়েছে তেকে। আপনি খেয়েছো কিছু মেয়ে? আমার নাম তে। হ্যাঁ বাবা হ্যাঁ। কিছু খেয়েছো? না। কেন খাওনি? অসুস্থ হওয়ার কি ইচ্ছা আছে? ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলেও খেতে হবে, কিছু খেয়ে নাও। আর হ্যাঁ, তোমার ইচ্ছা হলে আমাকে ভাইয়া বলে ডাকতে পারো। আচ্ছা তে শোনো। চলেই যাচ্ছিল সুগা, ঘুরে আবার তেকে ডাকে। জি বলেন। না থাক, তুমি বরং আপাতত খাবার খেয়ে আসো, পরে বলবো বলে মুচকি হাসি দিয়ে চলে যায় সুগা। তে সিঁড়ি বেয়ে নিচে নামতেই নেন্সি তার কাছে যায়। তে কি হয়েছে? তুমি কিছু খাওনি সারাদিন, আমাকে বলতে পারো। কিছু হয়নি আপু, আমার শাওয়ার নেওয়া খুব দরকার, কিন্তু আমার তো কোনো জামা কাপড় নেই, তাই নিতে পারছি না। আমার জামা তোমার বড় আর ঢিলে ঢালা হবে। কিন্তু শরীরে ঘামের বিশ্রী গন্ধ বের হয়েছে। সুগার জাঙ্কুক সিঁড়িতে নামছিল। তের বলা প্রত্যেকটা কথা শুনতে পায় ওরা। এরপর বেরিয়ে যায়। নেন্সি সহ সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তে ভেবে পায় না এরকম আচরণের মানে কি। সন্ধ্যার দিকে সুগা বাসায় ফিরে আসে, হাতে এক গাদা শপিং ব্যাগ। তে তে জি ভাইয়া, এগুলো তোমার জন্য। অ্যাকচুয়ালি আমি জানি না মেয়েরা ঠিক কেমন ড্রেস পছন্দ করে, তাই অনেকগুলো এনেছি। তোমার যেটা ভালো লাগে পরো, আমি আসছি বলেই এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল সুগা। তের চোখ ভিজে উঠেছে। কত বছর হয়েছে নতুন জামা কাপড় চোখে দেখে না। আয়ো জিমিনকে নতুন জামা দিলেও তেকে কখনোই দেয়নি। জিমিনের পুরনো কাপড় তেকে পরতে দিত, কিন্তু এতে তের একটু আফসোস হয়নি কখনো, কারণ জিমিন তাকে চুপি চুপি রুমের ভিতরে নতুন জামা পরাতো আর অনেক মজা করতো দুজন। তে শপিং ব্যাগগুলো নিয়ে রুমে চলে যায় আর উত্তেজনায় সব দেখতে থাকে। একটার পর একটা ড্রেস পাল্টে পাল্টে দেখে। মন খারাপ হয়ে যায় তের। সবগুলো ড্রেস তের বড় আর ঢিলে ঢালা হবে, তবুও তে দুটা ট্রাই করলো, যা ভেবেছে তাই। ড্রেসগুলো হাতে নিয়ে মন খারাপ করে বসে থাকে। অতঃপর শাওয়ার নিয়ে একটা ড্রেস পরে নেয়। রাতে খাবার টেবিলে জাঙ্কুক মিটিমিটি হাসছে। সুগা লজ্জায় মাথা নিচু করে বসে আছে। সুগা, তোকে বলেছিলাম ওর জন্য জামা কিনে আনতে, তুই কার জন্য কিনে এনেছিস সত্যি করে বল। জাঙ্কুক, একদম হাসবি না। আমাকে দেখতে জোকার জোকার লাগছে? মোটেও না, অনেক সুন্দর লাগছে। হাসবেন না একদম। আর সুগা ভাইয়া, এগুলো কি এনেছেন? আমি কি জীবনে কারোর জন্য শপিং করেছি নাকি? তাই বলে তে তাকিয়ে আছে জাঙ্কুকের হাসি মাখা মুখের দিকে। কি সুন্দর লাগছে তাকে। তে আসার পর থেকে একবারের জন্য হাসতে দেখেনি জাঙ্কুককে।
তেকে নিজের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে দেয় জাংকুক আর সিরিয়াস মুডে বলে, সুগা এগুলো পাল্টে ছোট সাইজ দেখে নিয়ে আসবি। জাংকুকের কথা শুনে খাবার গলায় আটকে গেল সুগার। কাদো কাদো মুখ করে বলে, কি বলছিস ভাই? আমি এগুলো পাল্টে আনবো? না হলে ও এগুলো পরবে কি করে? তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক মতো হয় না। তুই এভাবে বলতে পারলি ভাই? ঢং বাদ দে, আর যেটা বলছিস সেটা হওয়া চাই। বলেই বেসিং এর দিকে পা বাড়ালো জাংকুক। এটা কোনো কথা? একটা কথা বলবো ভাইয়া। কি কথা বলো? এগুলো ফেরত দিতে হবে না, এগুলো জিমিনের গায়ে পারফেক্ট লাগবে, এগুলো ওকে দিয়ে দিব। আর আমার পুরনো জামা কাপড় আছে মামার বাসায়, ওগুলো না হয় নিয়ে আনবো। সুগা অবাক হয়ে তাকালো তের মুখের দিকে। জাংকুকও তের কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো তের দিকে। কি সহজেই বলে দিল কথাগুলো মেয়েটা। সবাই নতুন জিনিস পেলে খুশি হয়, আর এই মেয়ে পড়ে আছে আরেকজনকে নিয়ে। জিমিন মানে তোমার মামাতো বোন? তে উপর নিচ মাথা নাড়ালো। তুমি এই নতুন পোশাকগুলো চাও না? না, আমার পুরনো কাপড় পরে অভ্যাস, তাই নতুন জামা কাপড় কেমন যেন লাগে। কিসের এত দরদ তোমার ওদের জন্য? শুধুমাত্র তোমার জন্যই ওই রাস্কেলটা আমার হাত থেকে বেঁচে গেছে, যারা কিনা কখনো তোমার ভালো চায়নি। হুঙ্কার দিয়ে কথাগুলো বলল জাংকুক। তে ভয় পেয়ে যায়। না, জিমিন আর আমার মামা অনেক ভালোবাসে আমাকে। তাহলে জিমিনের নতুন জামা কাপড় তোমাকে কেন দিত না? দিত, তবে চুপি চুপি। জিমিন আমাকে কিছু দিলে মামি আমাকে আর জিমিনকে খুব মারতো, আমাকে বেশি মারতো, তাই রুমের ভিতর লুকিয়ে লুকিয়ে আমি ওর নতুন জামা কাপড় পরতাম। যদিও এগুলো একটু বড় হতো, সেগুলোই মামি দর্জির কাছে নিয়ে গিয়ে ছোট করে এনে দিত। জাংকুক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বড় বড় পা ফেলে উপরে চলে যায়। আফসোস করো না তে, একদিন দেখবে তারাই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। তে চুপ, কোনো কথা বলছে না, চোখে পানি টলটল করছে। ঠিক আছে, এগুলো তুমি জিমিনকে দিয়ে দিও, আর কাল আমি সাথে নিয়ে যাব তোমাকে শপিং করাতে। লাগবে না ভাইয়া, আমাকে ভাইয়া বলে ডাকছো, আর না করছো কেন? তের মনটা খুশি হয়ে যায়। আমি একটা কল করব জিমিনকে, আপনার ফোনটা কি দেওয়া যাবে? বলে নিজের পকেট থেকে ফোন বের করে জিমিনের সাথে কথা বলে। জিমিনের সাথে কথা শেষ করে সুগাকে ফোন ফেরত দিয়ে দেয় তে। সুগা মনে মনে খুশি। এদিকে জাংকুক নিজের রুমে ঢুকে বারান্দায় গিয়ে দাঁড়ায়, একটা সিগারেট ধরায়। না, আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে যেত আমার। মানুষ কিভাবে পারে একটা মানুষকে এতটা কষ্ট দিতে? পরের দিন জাংকুক সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছে। একটা কাজে সে আজ সিউল শহরের বাইরে যাবে। নাস্তার টেবিলে তে শুধু সুগাকে দেখতে পেল। ভাইয়া, উনি খাবে না? উনি কে? জাংকুক। না, ও বাসায় নেই। কি? কখন বের হয়েছে? আমাকে বললে আমি আরো সকালে উঠে নাস্তা বানিয়ে দিতাম। নাতে, জাংকুক আজকে একটা সিক্রেট মিশনে গিয়েছে, বলা যাচ্ছে না। তুমি বরং খাবারটা খেয়ে রেডি হয়ে নাও। কেন? শপিংয়ে যাব তাই। তে খুশি মনে খাবার শেষ করে রেডি হয়ে নেয় আর সুগার সাথে মার্কেটে চলে যায়। অন্যদিকে জিমিন রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিল, তখনই তার মা আয়ুর সামনে এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস? আমি তের সাথে দেখা করতে যাচ্ছি। লজ্জা করে না তোমার? এত দরদ কিসের ওই মেয়ের জন্য? ওর জন্য তোমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে। ভুল বলছো আম্মা, তের জন্য নয়, বরং তোমার গুন্ডা ছেলের জন্য। জিমিন! তখনই একটা চর পড়ে জিমিনের গালে। ঠিকই বলেছি, ভাইয়াকে তুমি নষ্ট করেছো আম্মু। আজ ভাইয়ার এই স্বভাবের জন্য তুমি দায়ী। আর রইল তের কথা, ওকে তোমরা খাওয়াওনি, বরং তোমরা ওর বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করার টাকাই খাচ্ছ। আব্বুর দোকান আর ভাইয়ার মদ খাওয়া, আড্ডা, পার্টি, এসবের টাকাও কিন্তু তের আম্মুর। সব তোদের দুই ভাই বোনের জন্যই করেছি। ভুল করেছো। কাউকে ঠকিয়ে কি নিজেরা সুখে থাকা যায়? যায় না আম্মু। বিপদ কোনো না কোনো দিক দিয়ে আসে। তেকে তুমি ঠকিয়েছো আম্মু। না, আমি ওকে লালন পালন করেছি। তবে কাজের মেয়ের মতো, তাই না? যথেষ্ট ভালোভাবে। আমি যাচ্ছি বলে গটগট পায়ে বেরিয়ে গেল জিমিন। আয়ু কিছু বলতে চেয়েও বলতে পারলো না। সুগার শপিং মলের সামনে গাড়ি থামাতে তে গাড়ি থেকে নামে। হ্যাঁ, এত বড় বিল্ডিং? কেন, এর আগে তুমি কখনো এখানে আসোনি? না তো। আচ্ছা চলো, তোমাকে আজকে সবটা ঘুরিয়ে দেখাবো। জিমিন আসুক। আচ্ছা। তে সুগাকে আরো কিছু বলছিল, কিন্তু সুগা উত্তর দিচ্ছে না দেখে তে সুগার দিকে তাকায়। দেখে সুগা মনোমুগ্ধ হয়ে রাস্তার ওপাশে তাকিয়ে আছে। তেও সেদিকে তাকায়। জিমিন একটা সাদা থ্রি পিস পরে রাস্তা পার হয়ে আসছে। জিমিনকে সুগার কাছে কোনো অপশনের চেয়ে কম লাগছে না, তাই তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তে এক চিৎকার দিয়ে দৌড় দেয় সেদিকে। জিমিনা! জিমিনও দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরে। জিমিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কি হয়েছে জিমিন? মামা ঠিক আছে? আব্বু ঠিক আছে। কেমন আছিস তুই? আমি ভালো। তুই কেমন আছিস?
তোকে ছাড়া যেমন থাকা যায়। ওরা দুজন নিজেদের জগতে পড়ে আছে আর দুই জোড়া চোখ ওদের এমন আলিঙ্গন চোখ ভরে উপভোগ করছে। ওহ জিমিন, উনি হচ্ছে সুগা ভাইয়া। হ্যালো মিস্টার সুগা, কেমন আছেন? আরেকদিন দেখা হলো ঠিক, কিন্তু কথা হয়নি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু মন খারাপ টের জন্য। ছোটবেলা থেকে বড় হয়েছি একসাথে, ওকে ছাড়া কোনোদিন কোথাও থাকিনি আমি, এমনকি আমার নানা নানুকে দেখতেও যায় না। খুব খারাপ। এসব কথা থাক, আমাকে নিয়ে টেনশন করবি না, আমি ভালো আছি। এখন চল, আমাকে পছন্দ করে জামা কাপড় কিনে দিবি। আচ্ছা। সুগাতে আর জিমিনকে নিয়ে যায় শপিং মলের ভিতরে। সেখানে থাকা স্টাফরা তের পরনের জামা কাপড় দেখে নাক সিটকাচ্ছে। এই, কে তুমি? কোথা থেকে এসেছো? এখন যাও, ভিক্ষা দিতে পারবো না। না মানে, আমি জামা কাপড় কিনতে এসেছি। পাগল হয়ে গিয়েছো? জানো এগুলোর দাম কত? তখনই জিমিন তের কাছে ছুটে আসে। সে থেকে জামা পছন্দ করতে বলে একটু অন্য পাশে গিয়েছিল। কি হয়েছে? জিমিন, ওনারা আমাকে জামা দেখতে দিচ্ছে না। বলে রাখি, সুগা ফোনে কথা বলতে বাইরে গিয়েছে। কেন? আরে এর অবস্থা তো দেখেন। কেন, কি হয়েছে? জামা কাপড় ময়লা, নোংরা। আপনি ওর জামা কাপড়ে ফোকাস না করে ও কি নিতে চাচ্ছে সেদিকে ফোকাস করুন। আপনি কে? আর আপনি এত কথা বলছেন কেন? আমি ওর বোন আর ও আমার সাথে এসেছে। কেন, কোনো প্রবলেম? জিমিনের কথা শুনে স্টাফরা সবাই হাসতে থাকে। তের ভীষণ কান্না পাচ্ছে। জিমিন, চল চলে যাই। কেন? শপিং যখন করতে এসেছে তাহলে নিয়েই যাব। তে জিমিনের হাত ধরে দাঁড়িয়ে আছে বাচ্চাদের মতো। এই যান তো যান, এখানে টাইম ওয়েস্ট না করে ফুটপাত থেকে কিনে নিয়েন। জিমিন কিছু বলবে তার আগে কেউ একজন পিছু থেকে বলে ওঠে, কেন আপনারা বুঝি কাস্টমারের সাথে এইরকম ব্যবহার করেন? আপনার বুঝি চাকরির দরকার নেই? জাংকুক, আপনি? ম্যানেজারকে ডাকেন। স্যার, আপনি আপনি এদের চিনেন? না, আমি ওদের চিনি না। তাই বলে কি এদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন? জাংকুকের কথা শুনে তে আর জিমিন দুজনেই অবাক। এই লোক নাকি তাদের চিনে না। না মানে স্যার, এই মেয়েদের অবস্থা দেখেন, কি পরে এসেছে। কোথাও কি লেখা আছে এই জামা কাপড় পরে আসলে ভিতরে প্রবেশ করা যাবে না? স্যার, আপনি কষ্ট করে কেন এসেছেন? আমাকে কল দিলেই তো আমি নিজেই চলে যেতাম। এই মেয়ের নাম কি? সানা। স্যার, আউট আউট, এখনই বের হয়ে যান। স্যার স্যার, চাকরিটা আমার অনেক দরকার। আগে ব্যবহার শিখে আসুন, পরে চাকরি করবেন, শুনেন? আর কিছু বলার সাহস পেল না।